যাচ্ছে আর আসতেছে। জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। অনুদান কমে যাওয়ায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য ও শিক্ষায় প্রভাব পড়েছে। সংকট সমাধানে তহবিল নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি। বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন টম অ্যান্ড্রুজ। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় ও সমর্থন দেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ বিশ্ব। রোহিঙ্গা সংকট সমাধানে ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত সম্মেলনে সমাধানের পথ মিলবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। পিআর পদ্ধতি ব্যবহার করা দেশগুলো ভালো নেই। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে এই পদ্ধতি ব্যবহার করা হয় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডক্টর জাহিদ বলেন, গেল ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। তাদের নির্বাচনমুখী করতে নির্বাচন বিলম্বিত হলে পালিয়ে যাওয়া স্বৈরাচার লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি। সংস্কার কার্যক্রমে বিএনপি সর্বপ্রথম শুরু করেছিল উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। দুর্নীতি দমন কমিশনও বিএনপি প্রতিষ্ঠা করেছিল বলে উল্লেখ করেন তিনি। ২০০৮ সালে নির্বাচনকে সমালোচনা করে বিএনপি এই নেতা বলেন, ১/১১কে বৈধতা দেওয়ার জন্যই আসন ভাগ করে এই নির্বাচন হয়েছিল। বিপদ ডেকে আনবে, কাজেই আমরা স্পষ্ট ভাষায় আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা 2024-এর 36শে জুলাই করেছিলেন? জিয়াউর রহমানের প্রোক্লেমেশন অনুসরণ করে ঐকমত্যের ভিত্তিতে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লার ফান টাউন সম্মেলন কক্ষে এক সমাবেশ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এছাড়া সংস্কার কমিটির সদস্য হয়ে পূর্ণাঙ্গ সংস্কার না চেয়ে একটি গোষ্ঠী দ্রুত নির্বাচন চায় বলে মন্তব্য করেন তিনি। আমরা শহীদ জিয়ার সেই দলকে অনুরোধ করব, তারা যেন শহীদ জিয়ার যেভাবে সেখানে ভোট করেছিলেন, প্রোক্লেমেশন করেছিলেন, সেটাকেই ফলো করে এইবারের যে সমস্ত সংস্কারে আমরা একমত হয়েছে, ইনক্লুডিং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী দল, অন্যান্য দল, সেটাকে ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা পজিটিভ ভূমিকা নেবে। আমরা বলেছি এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে, এবং এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হলে সংস্কারের একটি আইনগত ভিত্তি দিতে হবে, এবং সেরকম আইনগত ভিত্তি দেওয়া সম্ভব। কোন একটি বিশেষ দল বা গোষ্ঠী সংস্কারের সাথে সম্পৃক্ত থেকেও নির্বাচনের পূর্বে এখনই আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। সাদাপাথর লুটের ঘটনায় প্রশাসনের যত বড় কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের যেই জড়িত থাকুক তাদের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। এছাড়া সাদাপাথর পর্যটন স্পটকে ২৪ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে আনা হবে বলেও জানান তিনি। শুক্রবার সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পরিদর্শন শেষে এ কথা বলেন জনপ্রশাসন সচিব। এ সময় সঙ্গে ছিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক সারোয়ার আলম। পাথর প্রতিস্থাপনের বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি ফিরিয়ে না আনা হলেও কিছুটা যাতে ফিরিয়ে আনা যায় সে চেষ্টা অব্যাহত রাখা হবে। এদিকে সিলেটের সকল পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। এটার সাথে জড়িত সে যেই হোক খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সাদাপাথর, জাফলং
বিছারাকান্দি, রাতারগুল, এই যে কয়টা আছে এই কয়টা ট্যুরিজম সেন্টারের সাথে লিঙ্ক করে যেখানে রাস্তা ভালো আছে যেখানে রাস্তা ভালো নাই রোডস অ্যান্ড হাইওয়েকে ইনক্লুড করে এই রাস্তাগুলোকে ভালো করে যাতে এখানে আসলেই এই সবগুলো জায়গায় মানুষ ট্যুরিস্ট যেতে পারে, এটা একটা আমাদের টার্গেট। আমাদের কিছু গার্ড থাকবে, আমরা আসলে নিজেদেরও আমরা ফোর্স দিব, আমরা বডি ক্যাম্প সহ আমাদের ইয়ারা থাকবে এখানে। সবাই এখন অ্যাক্টিভ, একসাথে হয়ে আসছে। আর এটা যদি আগে হইতো তাহলে এই জিনিসটা হতো না। যে পাথরগুলি লুট হয়ে গেছে, যেগুলি সেইগুলি কোথায় আছে এখন সেগুলি খুঁজে বের করার চেষ্টা করছি, রেস্কিউ করার চেষ্টা করছি, প্রথম কাজ। একই সাথে এটার সাথে কারা কারা জড়িত ছিল এবং তাদের অপরাধের মাত্রা অনুযায়ী প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। খুব অল্প সময়ের মধ্যে আমরা এটাকে পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্স আওতায় নিয়ে আসবো। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। উপকূলীয় এলাকায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সহ পার্শ্ববর্তী এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বিরাজ করছে গুমোট আবহাওয়া। সাগর উত্তাল হয়ে ওঠায় পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে ফিরেছে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার। নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়া আরও কয়েকদিন বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। টানা বৃষ্টির প্রভাবে সরবরাহ কমে গিয়ে রাজধানীর সবজির দাম বেড়েছে কয়েক গুণ। ডিম ও মুরগির দামও চলে যাচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। কাঁচা পেঁপে ছাড়া ৭০ টাকার নিচে নেই কোনো সবজি। পটল ৮০ থেকে ১০০, টমেটো ১৫০ থেকে ১৮০, করলা ১০০ থেকে ১২০ এবং চিচিঙ্গা কেজি প্রতি ৮০ টাকা। শসা, ঝিঙা আর দুন্দুল বিক্রি হচ্ছে ১০০ টাকায়। চাল কুমড়া ৭০, লাউ ১০০, বেগুন মান ভেদে ১০০ থেকে ১৮০ টাকা আর আলুর কেজি ২৫ থেকে ৩৫ টাকা। এক হালি লেবুর দাম আকার ভেদে ৩০ থেকে ৬০ টাকা। ব্রয়লার মুরগি ১৭০ ও লাল মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ৩০০ টাকায়। উত্তাপ ছড়াচ্ছে ডিমের বাজারও। হালি বিক্রি হচ্ছে ৪৭ টাকায়। প্রত্যেকটি মাছ কেজিতে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত। ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। চড়া দামের জন্য বৃষ্টি ও সরবরাহের ঘাটতি বলছেন বিক্রেতারা। অবশ্যই উদ্যোগতে আমাদের জন্য মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবার যারা আছে কেনাকাটা, আমরা শহরে যারা বসবাস করি সীমিত আয়ের ভিতরে এমনভাবে কেনাকাটা দ্রুত মানে উদ্যোগতির জন্য কেনাকাটা খুবই কষ্টসাধ্য। মানে ক্রেতা হিসাবে আসলে আমরা বোকা হয়ে যাই। হ্যাঁ, যারা বিক্রেতা তাদের যে যুক্তিগুলো মাঝে মাঝে আসলে তর্ক করতে ইচ্ছা করে না। ফলে যেটা হয়তো আমি 1 কেজি কিনতে এসেছি সেটা হয়তো 250 বা আধা কেজি কিনে চলে যাচ্ছি। 1 কেজি কাঁচামরিচের দাম আজকে দেখা গেছে কেউ চাই 200, কেউ চাই 160। মালের দাম আপনার বাজারে উৎপাদন কম, ফসল উৎপাদন কম, বাজারে আসে মাল কম, দাম বেশি। তবে দাম আগের চেয়ে একটু কমছে। ককের দাম 300 টাকা করে বিক্রি করতেছি, গত সপ্তাহ 280-70 এরকম ভাবে বিক্রি করছে, এই সপ্তাহে একটু বেশি। কারণটা একটু সরবরাহ কম। সবজির দাম বাড়তি দিকে মানুষের মুরগির দামও বাড়তি দিকে কিনতে পারে না। এই লেগে মানুষের ইনকাম কম, এই কারণে মানুষ কিনতে পারে না। বৃষ্টির কারণে দেশের বেশিরভাগ বাজারে তৈরি হয়েছে সরবরাহ ঘাটতি। এতে সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত। চট্টগ্রামের বাজারে 10 দিনের ব্যবহারে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত। এছাড়া বেগুন, করলা সহ বেশ কিছু সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিতে 100 টাকারও বেশি। এদিকে গেল 15 দিন ধরে বাড়তি ডিমের দামও। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়। একই পরিস্থিতি ঝালকাঠির বাজারেও। এদিকে ধানের ভরা মৌসুমেও বাড়তি নওগাঁর চালের বাজারও। 2 মাস ধরে কেজিতে 15 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। বর্তমানে কাটারি ভোগ 75 থেকে 80 টাকা, জিরার শাইল 75 থেকে 78 টাকা আর স্বর্ণা চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকায়। চাল আমদানির পরেও বাজারে প্রভাব না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে বরিশালের মাছের বাজারের ক্রেতারা সমাগম বাড়লেও নেই মাছের পর্যাপ্ত সরবরাহ। এতে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2450 থেকে 2500 টাকায়, যাতে ইলিশ না কিনে ফিরতে হচ্ছে বেশিরভাগ ক্রেতাকে। সরকার ইন্ডিভিজুয়ালি কোনো মার্কেট এসে দেখে না যে আমার এই দাম বাড়তি কম এসে, আমরা তো বক্তব্য কি প্রত্যেকটা জিনিস নিচ্ছি। বরফরি শুধু এইটা সামান্য একটা, যেটা আমি এই যে এত বৈষম্যের 1 সপ্তাহ আগে কিন্তু 60 টাকা করে কিনেছিলাম আমি, কিন্তু হঠাৎ কেন বেড়ে গেল এটা তো
আসলে বুঝলাম না। চিত্তরলা 70 টাকা 60 টাকা ছিল, এখন 100 টাকা 120 টাকা হয়েছে। আর বানো হবে 70 টাকা 50 টাকা ছিল, এখন 100 টাকা হয়েছে, 99 টাকা ফেঁকে দিলে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রাইভেট কার চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। রাতে মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্প গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আওলাদ হোসেন, হাবিল ও কাইয়ুম। শ্রীনগর থেকে কাজ শেষে 4 বন্ধু একসাথে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শ্রীনগর থেকে নিমতলা যাওয়ার পথে বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে পড়ে যায় মোটরসাইকেলটি। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় আওলাদ হোসেন ও হাবিল। আর স্থানীয়রা কাইয়ুম ও ইমনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। আর ইমনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এর আগে গতকাল সকালেও এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির প্রাইভেট কার উল্টে নিহত হয় 3 জন। খুলনার জেলখানা খোয়াঘাট এলাকায় ট্রলার দুর্ঘটনায় এখনও একজন নিখোঁজ আছেন। রাতে 2 জনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। নিখোঁজের পর খোঁজ দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। সকাল থেকে ভৈরব নদীর জেলখানা ঘাট এলাকায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। তবে সকালে নদীতে অতিরিক্ত স্রোতে অভিযানে বিরতি দেওয়া হয়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত 10:30টার দিকে মাঝ নদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষে 3 জন নিখোঁজ হন। খবর পেয়ে রাতেই অভিযান শুরু করে 3 বাহিনী। তবে আকাশে নামে অপর একজনকে উদ্ধার করা যায়নি। স্রোত কমলে আবার অভিযান শুরু হওয়ার কথা জানায় উদ্ধারকারীরা। আমরা রাত 2টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা করার পরে প্রচুর স্রোত এবং অন্ধকারের কারণে আর আমাদের উদ্ধার কন্টিনিউ করা সম্ভব হয় নাই। পরবর্তীতে আমরা স্টেশনে ব্যাক করি এবং এখন আমরা আসছি, আবার যদি মিসিং থাকে তাহলে আমরা উদ্ধার পরিচালনা করব। রাজতন্ত্রের অবমাননা মামলা থেকে অব্যাহতি পেলেন থাইল্যান্ডের এক সময়ের জনপ্রিয় প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। এর মাধ্যমে থাই রাজতন্ত্রের প্রতি তিনি অনুগত আছেন তা প্রমাণিত হলো। আনুষ্ঠানিকভাবে অবসর নিলেও থাই রাজনীতিতে তার এখনও প্রভাব বিস্তার করে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন। 2015 সালে স্ব-আরোপিত নির্বাসনে থাকার সময় দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, 2014 সালে তার বোন তৎকালীন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পতনের পেছনে রাজ পরিবারের হাত আছে। এরপরই তার বিরুদ্ধে মামলা করে রাজ পরিবারের সামরিক বাহিনী। যদিও শুরু থেকে সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন থাকসিন সিনাওয়াত্রা। $5.5 কোটির বেশি মার্কিন ভিসাধারীর রেকর্ড পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা এপির প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। আইন লঙ্ঘনের তথ্য পাওয়া গেলে ভিসাধারী ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে বলেও নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার বাণিজ্যিক ট্রাক চালকদের ভিসা দান স্থগিতের ঘোষণা দেন মার্কো রুবিও। বিদেশিদের জন্য মার্কিন ট্রাক চালকদের জীবিকা নষ্ট হচ্ছে বলে দাবি করেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলছে, চলতি বছর 4 লাখ নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে পারে ট্রাম্প প্রশাসন। কলম্বিয়ার একটি সামরিক ঘাঁটির পাশে গাড়ি বোমা হামলা ও পুলিশ হেলিকপ্টারের ড্রোন হামলায় নিহত হয়ে কমপক্ষে 14 জন। 2টি আলাদা ঘটনায় বেশ কয়েকজন আহতের তথ্য মিলেছে। যদিও হামলা দুটির যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর অ্যান্টুটকিয়ায় ও পশ্চিমাঞ্চলীয় শহর কালিকিতে 2টি হামলা চালানো হয়। হামলাকারীর তথ্যের বিনিময়ে $10,000 পুরস্কারের ঘোষণা দিয়েছে কালি শহরের মেয়র। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে প্রেসিডেন্ট গুভাস্তো পেট্রোর দাবি, হামলার পেছনে রয়েছে গেরিলা গোষ্ঠী ফার্ক। আগামী বছর কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে দেশ জুড়ে বাড়ছে সন্ত্রাসী হামলা। সবশেষ গেল জুনে বামপন্থী গেরিলাদের বোমা হামলায় কালি শহরের প্রাণ হারান কমপক্ষে 7 জন। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরা খেলাটা দিতে চায় বাংলাদেশ দল। ভুটানের চাং মিলিথিং স্টেডিয়ামে বিকেল 3টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ প্রতিনিধিরা। ইন্ডিয়ার সাথে ম্যাচ,
আমরা যে ভুল ত্রুটিগুলি করেছি, আমরা যে মিস্টেকগুলি করেছি, এই মিস্টেকগুলি যেন না হয় সেগুলি নিয়ে আমরা কাজ করেছি। আমরা আইস বাথ এবং স্ট্রেচিং করেছি এবং ভিডিও অ্যানালাইসিস আমরা করব যে ইন্ডিয়ার সাথে আমরা কিভাবে ম্যাচ খেলবো, কারণ আমরা এখন ফোকাস করতেছি ইন্ডিয়ার সাথে ম্যাচ। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডগলাস লুইসকে ইউভেন্টাস থেকে 1 বছরের জন্য ধারে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব নটিংহাম ফরেস্ট। শর্ত সাপেক্ষ আগামী মৌসুমে ওই চুক্তি স্থায়ী হতে পারে। 27 বছর বয়সী লুইস গত বছর অ্যাস্টন ভিলা ছেড়ে 43 মিলিয়ন পাউন্ডে 5 বছরের জন্য ইতালির ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। ইংলিশ ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 204 ম্যাচ খেলেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। 2023-24 মৌসুমে অ্যাস্টন ভিলার জার্সিতে 35টি গোল করেন লুইস। এরপরই লন্ডন ছেড়ে ইতালি পাড়ি জমান তিনি। এর আগে 2017 সালে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে আসেন ডগলাস লুইস। 2 বছর ধারে জিরোনাতে খেলার পর অ্যাস্টন ভিলায় যোগ দেন এই ব্রাজিলিয়ান। লুইস ব্রাজিলের জার্সিতে 18 ম্যাচ খেলেছেন এবং 2021 সালে টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন তিনি। অনূর্ধ্ব 23 এএফসি চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের প্রস্তুতি পর্ব হিসেবে বাংলাদেশের যুবারা অবস্থান করছে বাহরাইনে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাহরাইন অনূর্ধ্ব 23 জাতীয় দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 জাতীয় ফুটবল দল। প্রস্তুতি ম্যাচকে ঘিরে নিজেদের ষষ্ঠ অনুশীলন সেশন সম্পন্ন করেছে বাংলাদেশের যুবরা, যেখানে কোচিং স্টাফরা গত ম্যাচের ভুলগুলো নিয়ে বিশেষভাবে কাজ করছেন। ফুটবলারদের আরও ঝালিয়ে নিতে অনুশীলনের বড় অংশ জুড়ে সেট পিস নিয়েছে কাজ করা হয়েছে। ক্যাম্পে সফররত ফুটবলারদের মধ্যে কোনো ইনজুরির শঙ্কা নেই। বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার ম্যাচটি শুরু হবে রাত 9টায়। ক্লোজডের হওয়ার খেলাটি দেখানোর কোনো সুযোগ থাকছে না। We are working very hard. The game didn't go the way we wanted last time, but inshallah, next খেলাটা আরো ভালো হবে। আমরা সব tactics আর স্ট্র্যাটেজি সব দেখতেছি কেমনে আমরা প্রথম খেলা থেকে ইমপ্রুভ করতে পারবো। আর ইনশাল্লাহ টুমরো আমরা সব রেডি, আমরা সব হাংরি। আমরা একটা ভালো রেজাল্টে এন্ড করতে চাই ভিয়েতনামের আগে। ট্রেনিংয়ে আমাদের কোচ যারা আছে ওনারা আমাদের সব ভুলগুলো শিখিয়ে দিচ্ছে। খুশির খবর হচ্ছে যে আমাদের সাথে এখন শেখ মুরসালিন একটু সমস্যা ছিল, ইনজুরি ছিল, ও ব্যাক করছে। তো এটার জন্য আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। বাহরাইনের সাথেই দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ, তো আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।